এক্সপ্রেস স্টুডিও বাংলা। ৭১ সালের মে মাস, চারদিকে তখন পাকিস্তানি সামরিক বাহিনীর কড়া প্রহরা। হ্যাঁ, রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো। ঠিক, একটু কল্পনা করার চেষ্টা করা যাক পরিস্থিতিটা। চেকপোস্টগুলোতে কড়া তল্লাশি চলছে, আর সেই রাস্তা দিয়ে অত্যন্ত সন্তর্পণে হেঁটে যাচ্ছেন একজন তরুণ। আর তার জামার নিচে বুকে শক্ত করে বাঁধা ভারী বেশ বড় বড় অ্যানালগ অডিও স্পুল টেপ। একদম তাই। তখনকার দিনের সেই ফিতায় জড়ানো অডিও টেপগুলো কিন্তু ধরুন আজকের দিনের ছোট্ট মেমোরি কার্ড বা পেন ড্রাইভের মতো নয় যে পকেটে পুরে অনায়াসে পার হওয়া যাবে। এগুলোর ওজন ছিল, বেশ বড় আকার ছিল। আর একটু ১৯-২০ হলেই ধরা পড়ার ঝুঁকি, যার মানে হলো নিশ্চিত মৃত্যু। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে সেই তরুণ নৈমিত্তিক ঘোষক কিন্তু নিজের জীবনের তোয়াক্কা করেননি। তিনি সামরিক পাহারার চোখ ফাঁকি দিয়ে সেই টেপগুলো নিয়ে যাচ্ছিলেন কলকাতার দিকে। আর সেই টেপগুলোতে কোনো সাধারণ অডিও ছিল না, সেখানে রেকর্ড করা ছিল বেশ কিছু দেশাত্মকথক গান। ঠিক বলেছেন। যে তরুণ এই দুঃসাহসী কাজটি করেছিলেন তিনি হলেন আশরাফুল আলম। এই একটি ঘটনাই আসলে আমাদের বুঝিয়ে দেয় যে যুদ্ধ কেবল অস্ত্রের নয়, যুদ্ধ মানে শব্দেরও হয়। একদম ঠিক। উৎসগুলোর গভীরে আজকের এই রোমাঞ্চকর অনুসন্ধানের মূল মিশনই হল এটি আবিষ্কার করা। আমরা দেখব কিভাবে সেই তরুণের কণ্ঠস্বর এবং তার লুকিয়ে নিয়ে যাওয়া এই অডিও টেপগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছিল। হ্যাঁ, এবং পাশাপাশি আমরা এও দেখব যুদ্ধের পর কিভাবে তিনি বাংলাদেশের আবৃত্তি শিল্পের অন্যতম প্রধান প্রাতিষ্ঠানিক স্তম্ভ হয়ে উঠলেন। এই পুরো যাত্রাপথ বোঝার জন্য আমরা বেশ কিছু ঐতিহাসিক নিবন্ধ, উইকিপিডিয়ার তথ্যশালা, সংবাদ প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধভিত্তিক আর্কাইভাল ডেটা ঘেটেছি। আর পুরো বিষয়টা দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় একটা নতুন দেশের জন্মের ইতিহাসের সাথে একজন রেডিও ব্রডকাস্টারের জীবন কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে। আচ্ছা, চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। আজকের দিনে আমরা হয়তো কোনো হুইসেল ব্লোয়ারের কথা ভাবি, যিনি পকেটে করে একটা ছোট পেন ড্রাইভে গোপন তথ্য পাচার করছেন। হ্যাঁ, বিষয়টা এখন অনেক সহজ, তাই না? কিন্তু ৭১ সালে ওই সামরিক পাহারার নিচে ভারী অ্যানালগ অডিও টেপ বুকে লুকিয়ে সীমান্ত পার হওয়াটা কতটা শ্বাসরুদ্ধ করছিল তা ভাবলেই গায়ে কাঁটা দেয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই মনস্তাত্ত্বিক মূল্য বা সাইকোলজিক্যাল ভ্যালুর বিষয়টা। ঐতিহাসিক দলিলগুলো থেকে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুরুর দিকের যে চিত্র পাই তা বেশ ভঙ্গুর ছিল। মানে একদম প্রাথমিক পর্যায়ের একটা অবস্থা। ঠিক তাই, হাতে গোনা কয়েকজন মাত্র কর্মী, সামান্য কিছু যন্ত্রপাতি আর সম্প্রচারের জন্য কন্টেন্টের চরম অভাব। একটি রেডিও স্টেশন চালাতে গেলে তো অনবরত কিছু না কিছু সম্প্রচার করে যেতে হয়, তাই না? সেই চরম সংকটের সময় আশরাফুল আলমের লুকিয়ে নিয়ে যাওয়া এই গানের টেপগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য আক্ষরিক অর্থেই বলা যায় প্রাথমিক গোলাবারুদ হিসেবে কাজ করেছিল। প্রাথমিক গোলাবারুদ শব্দটা খুব দারুণ ব্যবহার করেছেন, কারণ এই গানগুলোই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম দিকের সঙ্গীত সম্প্রচারকে একটা শক্ত ভিত দিয়েছিল। হ্যাঁ, একদম। আর এই গানগুলো প্রচার হওয়াটা সেই সময়ে কতটা জরুরি ছিল তা আমরা বুঝতে পারি যখন দেখি ওই সময়ে রেডিও আসলে কি হিসেবে কাজ করছিল। কারণ তখন তো তথ্য প্রবাহ পুরোপুরি অবরুদ্ধ। ঠিক বলেছেন। খবরের কাগজগুলোতে কেবল সেন্সর করা খবর ছাপা হচ্ছে। এমন একটা সময়ে রেডিওর অদৃশ্য তরঙ্গই ছিল একমাত্র মাধ্যম যা ওই কাঁটাতার আর চেকপোস্ট পেরিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারত। সত্যি, ফ্রন্ট লাইনে থাকা মুক্তিযোদ্ধাদের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য এর বিকল্প ছিল না। আর শুধু মুক্তিযোদ্ধারা নন, অবরুদ্ধ দেশের ভেতরে থাকা লাখো মানুষকে আশা জোগানোর জন্য এই দেশাত্মবোধক গানগুলো ছিল একদম অক্সিজেনের মতো। রেডিওর এই ওয়েভ বা তরঙ্গকে আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র বা সাইকোলজিক্যাল ব্যাটলফিল্ড হিসেবেই বিবেচনা করা হতো। একদম। আশরাফুল আলমের প্রারম্ভিক জীবনের দিকে যদি আমরা একটু তাকাই, দেখা যায় ১৯৪৭ সালের ১ জুলাই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাবগরিব গ্রামে তার জন্ম। হ্যাঁ, আর ১৯৬১ সালে তিনি ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ঠিক। এরপর রেডিও পাকিস্তান ঢাকায় একজন ক্যাজুয়াল বা নৈমিত্তিক ঘোষক হিসাবে তার কর্মজীবন শুরু হয়। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছানোর পর তার কাজের পরিধি ব্যাপকভাবে বদলে যায়। উনি তো আর কেবল ঘোষক থাকলেন না, তাই না? না, একেবারেই না। সোর্সগুলো ঘেটে তার কাজের যে বৈচিত্র্য দেখা যায় তা সত্যি অবাক করার মতো।
তিনি সেখানে একাধারে প্রযোজক, পাণ্ডুলিপি রচয়িতা এবং সংবাদ পাঠক হিসাবে কাজ শুরু করেন। ও আচ্ছা, মানে অনেকগুলো ভূমিকা একসাথে। হ্যাঁ, অর্থাৎ একটি নতুন স্বাধীন দেশের কণ্ঠস্বর তৈরি হওয়ার যে বিশাল কর্মযজ্ঞ, তার প্রায় প্রতিটি স্তরেই তিনি যুক্ত ছিলেন। বিশেষ করে কয়েকটি অনুষ্ঠানের কথা ঐতিহাসিক নিবন্ধগুলোতে বারবার উঠে এসেছে। আমি দেখেছি, যেমন মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করার জন্য বিশেষ অনুষ্ঠান অগ্নিশিখা, হ্যাঁ, তারপর সাহিত্য বিষয়ক অনুষ্ঠান রক্তস্বাক্ষর। এবং দর্পণ নামের একটি আবেগধর্মী কথিকা। উইকিপিডিয়ার তথ্য বলছে দর্পণ অনুষ্ঠানে তিনি কথক হিসাবে কাজ করতেন। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল এর পাণ্ডুলিপি তিনি নিজেই লিখতেন। এখানে আসলে এই অনুষ্ঠানগুলোর মেকানিজম বা ভেতরের কাজটা বুঝতে হবে। দর্পণ বা অগ্নিশিখার মতো অনুষ্ঠান তো কেবল খবর পড়া ছিল না। না, শুধু খবর পড়া হলে তো মানুষের মনে ওই আবেগটা তৈরি হতো না। ঠিক, এখানে শব্দের গাঁথুনি, কণ্ঠের ওঠানামা এবং আবেগের সঠিক প্রয়োগের মাধ্যমে অবরুদ্ধ শ্রোতাদের মনে একটা নির্দিষ্ট অনুভূতি তৈরি করতে হতো। স্ক্রিপ্ট লেখার সময় একজন লেখককে ভাবতে হতো কোন শব্দগুলো শুনলে ট্রেঞ্চে বসে থাকা একজন ক্লান্ত মুক্তিযোদ্ধার শরীরে নতুন করে শক্তি সঞ্চারিত হবে। দারুণ একটা পয়েন্ট। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা রচনা করতেন, গল্প থেকে বেতার নাট্যরূপ দিতেন, আবৃত্তি পরিবেশন করতেন, আবার অভিনয় করতেন। মানে বেতার মাধ্যমে যতভাবে মানুষের মনে আলোড়ন তোলা যায় তার প্রায় সবকটি মাধ্যমেই তিনি কাজ করছিলেন। একদম তাই। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। মানে রেডিও ব্রডকাস্টিং বা সম্প্রচারের কথা উঠলে সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা নিরাপদ শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও। সাউন্ডপ্রুফ রুমে বসে কেউ একজন স্ক্রিপ্ট পড়ছেন। ঠিক, বাইরে কি হচ্ছে তার কোনো আঁচ হয়তো স্টুডিওর ভেতরে এসে পড়ছে না। কিন্তু আর্কাইভাল ডেটা বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বহিরঙ্গন প্রচার মানে আউটডোর ব্রডকাস্টের দায়িত্ব তার উপর অর্পিত ছিল। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। রণাঙ্গনের খবরাখবর জোগাড় করা, তৎকালীন নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের সরাসরি সাক্ষাৎকার নেয়া, এগুলো কি একজন ব্রডকাস্টারকে সরাসরি ফ্রন্টলাইনের যোদ্ধায় পরিণত করে না? স্টুডিওর বাইরে যুদ্ধের ময়দানে গিয়ে রেকর্ডার হাতে ছুটে বেড়ানো তো কোনো সাধারণ ব্রডকাস্টিং নয়। হ্যাঁ, যদি আমরা বিষয়টাকে আরও বড় পরিসরের সাথে মেলাই তাহলে দেখব আউটডোর ব্রডকাস্টিংয়ের এই দিকটা সত্যিই রেডিও সাংবাদিকতার একটা ভিন্ন মাত্রা। ৭ ডিসেম্বরের একটা ঐতিহাসিক ঘটনার কথা নথিপত্রগুলোতে বেশ গুরুত্বের সাথে উল্লেখ আছে। ৭ ডিসেম্বর মানে যেদিন যশোর মুক্ত হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন। যশোর মুক্ত হওয়ার পরপরই সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ওহ আচ্ছা। আশরাফুল আলম সেখানে সশরীরে উপস্থিত থেকে তাদের ভাষণ বাণীবদ্ধ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করেন। এটা তো বিশাল একটা কাজ। অবশ্যই। এটি কিন্তু কোনো কন্ট্রোলড এনভায়রনমেন্ট বা নিয়ন্ত্রিত পরিবেশের কাজ নয়। খোলা ময়দানে, যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে, সেখানে দাঁড়িয়ে ইতিহাসের একেবারে জন্মলগ্নের সেই উত্তপ্ত মুহূর্তটাকে রেকর্ড করা। তার মানে তিনি মুক্ত বাংলার প্রথম দিককার বাতাসটাকে, সেই সময়ের মানুষের কোলাহল আর নেতাদের কণ্ঠস্বরকে শব্দের ফিতায় বন্দী করছিলেন। শব্দ সৈনিক বলতে আমরা যা বুঝি এটা তার একটা বড় প্রমাণ। একদম। মাইক্রোফোন আর টেপ রেকর্ডারগুলো সেই সময়ে কোনো অংশে বন্দুকের চেয়ে কম শক্তিশালী ছিল না, কারণ সেগুলোই ইতিহাসের সাক্ষী হয়ে উঠছিল। আর এই ইতিহাসের সাক্ষী হওয়ার বিষয়টা কিন্তু কেবল যুদ্ধের ময়দানেই থেমে থাকেনি, যুদ্ধের পরেও এটা অব্যাহত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর? হ্যাঁ, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঘটনাটি এর আরেকটি বড় উদাহরণ। সেদিন তৎকালীন রেসকোর্স ময়দান, যা আজকে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে বিশাল এক জনসমুদ্রের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, ঐতিহাসিক একটা দিন। সেই ঐতিহাসিক অনুষ্ঠানের সরাসরি ধারা বর্ণনা বা রানিং কমেন্ট্রি দিয়েছিলেন আশরাফুল আলম, যা ঢাকা বেতার সহ সব কেন্দ্র থেকে একযোগে সম্প্রচারিত হয়েছিল। ইতিহাসের একটি বিশাল বাকবদলের মুহূর্তের সাথে তার কণ্ঠস্বর এভাবে গভীরভাবে জড়িয়ে যায়। যুদ্ধের সময় তার ভূমিকার পাশাপাশি আমাদের সোর্সগুলোতে মুক্তিযুদ্ধের পরের একটা অধ্যায় উঠে এসেছে, যা সমানভাবে কৌতূহলোদ্দীপক। কোনটা বলুন তো? সেটা হলো ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে তার ভূমিকা। এখানে বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সাধারণত আর্কাইভ করা বা তথ্য সংরক্ষণ করাকে আমরা খুব নিরস
বা আমলাতান্ত্রিক একটা কাজ বলে মনে করি। ফাইলের পর ফাইল সাজিয়ে রাখা। হ্যাঁ, অ্যানালগ স্পুল টেপে লেবেল লাগানো, সেগুলোকে আর্দ্রতা থেকে বাঁচিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা, এগুলো তো বাইরে থেকে দেখলে কোনো রোমাঞ্চকর কাজ বলে মনে হয় না। না, তা মনে হওয়ার কথা নয়। কিন্তু ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর এই নিয়স কাজটাই একটা চরম ঝুঁকির বিষয়ে পরিণত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রেকর্ডগুলো কি বলছে সেটা খেয়াল করা প্রয়োজন। ঐতিহাসিক দলিল অনুযায়ী ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম বৈরী ও অস্থিতিশীল হয়ে ওঠে। সেই সময়ে আশরাফুল আলম বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। ট্রান্সক্রিপশন সার্ভিসের মূল কাজই হল জাতীয় গুরুত্বপূর্ণ অডিও রেকর্ডগুলো সংরক্ষণ করা। রাইট। নথিপত্রগুলো নির্দেশ করে যে সেই পরিবর্তিত ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি বিভিন্ন অনুষ্ঠান ও জনসভায় দেওয়া বঙ্গবন্ধুর ভাষণগুলো আর্কাইভে সংরক্ষণের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছিলেন। এই সংরক্ষণের বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন তা একটু গভীরে গিয়ে দেখা যাক। ধরুন, অ্যানালগ যুগে একটা স্পুল টেপ মুছে ফেলা বা তার উপর অন্য কিছু রেকর্ড করে পুরনো ইতিহাস গায়েব করে দেওয়া খুব সহজ একটা কাজ ছিল। হ্যাঁ, কর্তৃপক্ষের একটা নির্দেশেই তো সব রেকর্ড মুছে ফেলা যেত। ঠিক, কিন্তু ইতিহাস সংরক্ষণের সেই চরম বৈরী সময়ে তিনি যে নির্দেশ দিয়েছিলেন তার পরিণতিও তাকে ভোগ করতে হয়েছিল। সোর্স স্পষ্টভাবে বলছে এই নির্দেশ দেওয়ার কারণে তাকে নিগৃহীত ও হয়রানির শিকার হতে হয়। যেটা খুবই দুঃখজনক। আমলাতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আসলে একটা নীরব বিদ্রোহের শামিল। এই ঘটনাটি আর্কাইভ বা তথ্য সংরক্ষণের আমাদের যে সাধারণ ধারণা সেটাকেই বদলে দেয়। যখন রাজনীতির পট পরিবর্তনে একটি জাতির ইতিহাসের একটি বড় অংশ মুছে ফেলা বা আড়াল করার চেষ্টা করা হয়, তখন সেই টেপগুলো সযত্নে লুকিয়ে রাখা বা সংরক্ষণের নির্দেশ দেওয়াটা বিশাল ঝুঁকির কাজ। অবশ্যই। তিনি জানতেন এই অ্যানালগ ফিতাগুলো কেবল কিছু শব্দ নয়, এগুলো আগামী প্রজন্মের কাছে ইতিহাসের অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ট্রান্সক্রিপশন সার্ভিসের সেই রেকর্ডগুলো রক্ষার জন্য কাজ করেছিলেন। একজন প্রকৃত শব্দসৈনিক কেবল যুদ্ধের ময়দানেই লড়েন না, বরং যুদ্ধের পরেও জাতির কণ্ঠস্বর ও স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক চিটিয়ে দাঁড়ান। দারুণ বলেছেন। ৭১-এ তিনি টেপ বুকে লুকিয়ে সীমান্ত পার হয়েছিলেন একটি স্বাধীন রেডিও স্টেশনকে কন্টেন্ট দেওয়ার জন্য, আর ৭৫-এর পর তিনি টেপ সংরক্ষণে নির্দেশ দিয়েছিলেন দেশের একটি বিশেষ সময়ের ইতিহাসকে মুছে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। অদ্ভুত একটা সমাপতন। দুই সময়ের দুই ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় অডিও টেপ এবং শব্দ সংরক্ষণের সাথে তার এই সম্পৃক্ততা সত্যি ভাববার মতো বিষয়। এর পাশাপাশি তার জীবনের আরেকটি বড় অধ্যায় কিন্তু আমাদের ভুললে চলবে না। সেটা হল বাংলাদেশের আবৃত্তি চর্চাকে জনপ্রিয় এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার দীর্ঘমেয়াদী কাজ। হ্যাঁ, আবৃত্তি শিল্পের কথা তো বলতেই হয়। বাংলাদেশের আবৃত্তি চর্চার ধারা শীর্ষক গবেষণাধর্মী লেখা এবং অন্যান্য উৎস থেকে দেখা যায়, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বিশেষ করে ৬০-এর দশক থেকেই তিনি আবৃত্তি চর্চায় যুক্ত ছিলেন। কিন্তু স্বাধীনতার পর তিনি বিষয়টিকে কেবল শখের পর্যায়ে না রেখে একটি কাঠামোগত রূপ দেওয়ার উদ্যোগ নেন। এই প্রাতিষ্ঠানিকীকরণের প্রক্রিয়াটা কিভাবে ঘটেছিল তা সোর্সগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ১৯৮৭ সালে ১৩৯৪ বঙ্গাব্দে প্রথিতযশা আবৃত্তিকারদের সমন্বয়ে গঠিত হয় আবৃত্তিকার সংঘ। হ্যাঁ, আর আশরাফুল আলম ছিলেন এই সংঘের প্রথম সাধারণ সম্পাদক। কোনো একটি শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মানে হল তার জন্য নির্দিষ্ট সিলেবাস তৈরি করা, ব্যাকরণ নির্ধারণ করা এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সাধারণ মানুষ এসে শিখতে পারবে। একদম ঠিক। আবৃত্তিকে একটি সংঘবদ্ধ শিল্পের রূপ দেওয়ার ক্ষেত্রে এই সংগঠনকের ভূমিকা ছিল অনেক। এ প্রসঙ্গে বেতারের বিখ্যাত দুটি অনুষ্ঠানের কথা ঐতিহাসিক উৎসগুলোতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে: উত্তরণ এবং বাণী ও ছন্দ। উত্তরণ অনুষ্ঠানটার কথা আমি সোর্সে পড়েছি। হ্যাঁ, আবৃত্তি বা প্রমিত উচ্চারণ কিভাবে শিখতে হয় তার একটা বড় উদাহরণ ছিল উত্তরণ অনুষ্ঠানটি। এটি শুরু হয়েছিল ১৯৭৫ সালের ১ ডিসেম্বর। এই অনুষ্ঠানে দুজন মানুষের যুগলবন্দি
বাংলাদেশের আবৃত্তি এবং প্রমিত উচ্চারণের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে। আচ্ছা, একজন হলেন অধ্যাপক নরেন বিশ্বাস আর অন্যজন আশরাফুল আলম। উত্তরণ অনুষ্ঠানের বিবরণটা গভীরভাবে বিশ্লেষণ করলে একটা চমৎকার চিত্রকল্প মাথায় আসে। সোর্সে বলা হয়েছে অধ্যাপক নরেন বিশ্বাস যখন উচ্চারণের সূত্র বা ব্যাকরণগুলো বলতেন, তখন আশরাফুল আলম তার কণ্ঠে প্রাসঙ্গিক উদাহরণগুলো পাঠ করতেন। ব্যাপারটা দারুণ ছিল। বিষয়টা অনেকটা এমন, নরেন বিশ্বাস যেন বাংলা উচ্চারণের একটা শক্ত ব্যাকরণের কঙ্কাল বা কাঠামো তৈরি করছেন, আর আশরাফুল আলম তার ভরাট জাদুকরী কণ্ঠ দিয়ে সেই কাঠামোতে রক্তমাংস জুড়ে দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করছেন। চমৎকার একটা উপমা দিয়েছেন। শ্রোতারা কেবল শুষ্ক নিয়ম শিখছেন না, তারা শব্দের আসল সৌন্দর্য এবং ওজনের সাথে পরিচিত হচ্ছেন। কিভাবে কণ্ঠের মডিউলেশন করতে হয়, কোথায় থামতে হয়, কিভাবে একটি শব্দের উপর জোর দিলে তার অর্থ পুরোপুরি বদলে যায়, এই প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিকটা তিনি রেডিওর মাধ্যমে লাখো শ্রোতাকে শেখাচ্ছিলেন। আর শব্দের সৌন্দর্য এবং সঠিক উচ্চারণ শেখানোর এই কাজটা তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে করে গেছেন। তথ্যশালা ঘাটলে দেখা যায় সুদীর্ঘ ৩০ বছর ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। ৩০ বছর, এটা তো বিশাল একটা সময়। হ্যাঁ, এর মধ্যে রয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বা নিমকো, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কণ্ঠশীলন আবৃত্তি সমন্বয় পরিষদ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল। একজন মানুষের জীবনে ৩০টি বছর কেবল ভাষার সঠিক রূপ এবং প্রমিত উচ্চারণ শেখানোর পেছনে ব্যয় করা, এটি একটি বিশাল ডেডিকেশন বা আত্মনিবেদনের ব্যাপার। সত্যি তাই। অবসর জীবনেও কিন্তু তিনি এই কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি, বরং নতুন প্রজন্মের ব্রডকাস্টার এবং আবৃত্তিকারদের তৈরি করার কাজ চালিয়ে গেছেন। দীর্ঘ এই কর্মময় জীবনে তার অবদানের জন্য বেশ কিছু স্বীকৃতিও তিনি পেয়েছেন। নথিপত্র বলছে ২০১৭ সালে তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এটা তার কাজের একটা বড় স্বীকৃতি। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, অফিসার্স ক্লাব ঢাকা ইত্যাদি নানা প্রতিষ্ঠান তাকে সম্মাননায় ভূষিত করেছে। এই পুরস্কারগুলো কেবল একজন ব্যক্তির কাজে স্বীকৃতি নয়, এটি একটি জাতির ভাষা, ইতিহাস গঠন এবং সাংস্কৃতিক সত্তা টিকিয়ে রাখার ক্ষেত্রে শব্দের যে শক্তি, তার প্রতি প্রাতিষ্ঠানিক সম্মান। এই পুরো আলোচনাটি থেকে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। একজন ব্রডকাস্টার বা রেডিও ঘোষক কেবল কিছু লিখিত স্ক্রিপ্ট পাঠ করেন না, পরিস্থিতি এবং সময়ের প্রয়োজনে তিনি একটি জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একদম ঠিক বলেছেন। খাল লড়াই এবং আবৃত্তি শিল্পের প্রাতিষ্ঠানিকীকরণ, এই প্রতিটি কাজই একটি সুতোয় গাঁথা। আর তা হল শব্দের প্রতি, ভাষার প্রতি তার গভীর দায়বদ্ধতা। যারা শুনছেন, এই পুরো ইতিহাসটি জানা কেন প্রয়োজন তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। একটি স্বাধীন দেশের নিজস্ব সাংস্কৃতিক সত্তা বলতে যা বোঝায়, তার ভাষা, এবং আজকে আমরা যে প্রমিত উচ্চারণের কাঠামোটি এত সহজে ব্যবহার করছি, তা কিন্তু আপনা আপনি তৈরি হয়নি। না, এর পেছনে অনেক সংগ্রাম আছে। এর পেছনে সেই সব মানুষের ঘাম, মেধা এবং আত্মত্যাগ জড়িয়ে আছে, যারা যুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়েছেন এবং যুদ্ধের পরে ইতিহাস মুছে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন। রেডিও পাকিস্তান থেকে শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে আজকের বাংলাদেশের আবৃত্তি চর্চা, এই দীর্ঘ পথ পরিক্রমায় আশরাফুল আলমের মতো মানুষেরা অন্তরালে থেকে একটি জাতির মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক ভিত্তি মজবুত করেছেন। আর তাদের এই কাজেই দীর্ঘমেয়াদী প্রভাব আমরা আজকের সমাজেও দেখতে পাই। মিডিয়াতে, মঞ্চে বা দৈনন্দিন জীবনে আমরা যখন শুদ্ধ উচ্চারণে কথা বলি, তখন অবচেতনভাবেই আমরা সেই সব মানুষের তৈরি করে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকি। ঠিক। আজকের এই দীর্ঘ অনুসন্ধান থেকে বিদায় নেওয়ার আগে একটি গভীর চিন্তার বিষয় শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। বর্তমান যুগে আমরা এমন এক প্রযুক্তির পৃথিবীতে বাস করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দাপট চারদিকে। হ্যাঁ, এআই এখন সবকিছুতেই। সিনথেটিক ভয়েস, কণ্ঠস্বর ক্লোন করা, টেক্সট টু স্পিচ প্রযুক্তি এখন মানুষের চেয়েও নিখুঁতভাবে একদম নির্ভুল ব্যাকরণ মেনে প্রমিত উচ্চারণ করতে পারে। যন্ত্রের কোনো ক্লান্তি নেই, তার উচ্চারণে হয়তো কোনো ভুলও নেই। আর এখানেই সেই বড় প্রশ্নটি সামনে আসে, এই নিখুঁত কৃত্রিম যন্ত্রের যুগে এসে কি মানবজাতি কখনো সেই আদি অকৃত্রিম মানসিক কণ্ঠের অভাব বোধ করবে? খুব জরুরি একটা প্রশ্ন।
যে কণ্ঠস্বর ৭১ সালে একটি পুরো জাতিকে অবরুদ্ধ অবস্থায় আশা জুগিয়েছিল, যে কণ্ঠস্বর ইতিহাস মুছে যাওয়ার ভয়ে চরম বৈরী পরিস্থিতিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর্কাইভে রেকর্ড লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল, যন্ত্রের সেই নিখুঁত মেপে মেপে করা উচ্চারণে কি কখনো সেই মানুষের হৃদয়ের স্পন্দন, সেই ভয়, সেই আবেগ আর দ্রোহের আগুন পাওয়া সম্ভব? সম্ভবত না। প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে একজন রক্তমাংসের শব্দসৈনিকের মানবিক কণ্ঠস্বরের যে অসীম আবেদন আর ঐতিহাসিক মূল্য, তা কি কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রতিস্থাপন করা যাবে? এই উস্কানিমূলক প্রশ্নটি নিয়েই আজকের এই অনুসন্ধান শেষ করছি। সুয়েজ স্টুডিও বাংলা।